গত জুলাইতে একটা ঘটনা আমার মনে খুব দাগ কেটেছিল। একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে হঠাৎ করে একটা কিশোর তাকে বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করে ফেললো এবং তাকে যাত্রাবাড়িতে পুলিশ মেরে উল্টো করে যে ঝুলিয়ে রাখা হয়েছিল সেরকম একটা অমানবিক কাজের সাথে জড়িত করে মামলা দিয়ে দিল। এই ছেলেটা দেখতে খুবই নিষ্পাপ, খুবই সহজ সরল একটা ছেলে এবং তাকে শিবির নামে চিহ্নিত করলো বাংলাদেশ পুলিশ। খুবই ঘৃণার বিষয়। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে দেখো কি অমানবিক কাজ, এবং সকলে আমার মতো যারা মধ্যবিত্তরা আবেগে পুতুপুতু হয়ে যায়, সকলে এর চেয়ে বেশি পুতুপুতু হয়ে ছি 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 করা শুরু করলো। কারণ এই ছেলেটাকে নিরীহ দেখতে একটা সাদামাটা ছেলে, তাকে নিয়ে যাবে, তাকে গ্রেফতার করবে এবং তাকে শিবির নামে চিহ্নিত করে দিবে। এই জুলুমের তো অপসারণ হওয়া উচিত। আসুন আমরা আসলে ভিডিওর এই অংশটুকু একটু দেখি। তারা আমাকে বলে যে এই 5 ওয়াক্ত নামাজ পড়স, আমাকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়স। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বাট আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে। তখন ওইখানকার একজনকে বলছিল আর কি, ইশারা দিয়ে যে আপনার মনে ফুটেজ চেক করতে। আমি ডিবিতে 2 দিন ছিলাম, ওইখানে সবাই জামাতে নামাজ পড়তো, তো ওইটা চেক করতে বলছে আমাকে বিভিন্ন ভাষায়, যে আমি যদি নামাজ পড়ি তাহলে নাকি আমি ছাত্র শিবির। এই ইয়াটা আমার ট্যাগটা আমার পিছনে লাগার চেষ্টা করছে অনেকবার। সুতরাং জনগণের প্রবল চাপে পুলিশ এই ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হলো, জামিন হলো এবং সে বেরিয়ে আসলো। আমরা সকলে নিঃশ্বাস ফেলে বাঁচলাম যে যাক, অন্তত একজন নিরপরাধকে আমরা তুলে দিতে পারলাম। কিন্তু 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? 5 আগস্টের পরে আমরা কি দেখলাম সেটা এখন ভিডিওর পরের অংশে দেখা যাক। আমার সামনে ছোট একটা ভাই বসা আছে, দাঁড়াও। চেনো তাকে? এখানে আসো, এখানে আসো, মাস্ক করো। এখন আর মাস্ক করো কেন? এখন মাস্ক খুলবা, বুক খুলে রাখবা। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে উঠো, উঠতে পারো এখানে। চেনো তাকে তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের এরকম একজন কিশোর তরুণ, শুধু একজন নয়, আমাদের একজন শহীদের পিতা শুধু নয়, এরকম তরুণেরাই আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 1 সেকেন্ডের জন্য আমরা আপোষ করব না। চেনা যায়? হ্যাঁ, এই একই ছেলে, সে সত্যি শিবিরের সাথে ছিল, সে সত্যি যাত্রাবাড়িতে এই যে নৃশংস কাজ, শিবিরের যে নৃশংস কাজ, সেই কাজের অংশ ছিল এবং খুব সম্ভবত সে পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার মামলায় সত্যিই হয়তো তাকে সেই সময়কার পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু যেহেতু তার চেহারা খুব সুন্দর, সে খুব সহজ সরলভাবে বলছিল আমি মাত্র নামাজ পড়ি বলে আমাকে ওরা শিবির বলে ফেললো, আমরা বিভ্রান্ত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে শিবিরের সাথী সম্মেলনে তাকে গর্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো এবং তাদের যে নেতা আছেন মাসুদ সাহেব, উনি বললেন যে তুমি এখন মুখোশ খুলে ভালোভাবে পরিচয় দিয়ে বেড়াও, কারণ সে শিবিরের একজন গুরুত্বপূর্ণ সাথী। প্রিয় দর্শক, এই কথাটা বললাম এই কারণে, আমি আবার দেখলাম আমাদের যে দুধরাজ অর্ণব, যে বলেছে যে আমি তো বড় বড় দুধের কথা বলি না, শুধু ওড়নাটা একটু নামাতে বলেছিলাম। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমনভাবে কারো গালিতে বলি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী বুক বাইন্ডার, তাকে নিয়ে একই রাজনীতি চলছে এবং সেই রাজনীতিকে আমাদের যে তথাকথিত বামাতিরা আছে এবং একই সাথে তথাকথিত যে নারীবাদীরা আছে কিছু সংখ্যক, এরা মিলে উস্কে দিচ্ছে। আমি দেখেছি এক নারীবাদী, যার একটা বিরাট নারীবাদী নেটওয়ার্ক আছে, সে এখানের মধ্যে বলছে আহারে এইরকম একটা সহজ সরল ছেলে ভুলই তো স্বীকার করে ফেলেছে, তাকে কেন চাকুরিচ্যুত করতে হবে, তাকে কেনই বা জেলে নিতে হবে। এবং বামাতি সর্দার যেগুলো আছে এই সময়কার, তারা তো শুরুই করে দিয়েছে যে এদেরকে তারা ভালোবেসে ভুল বুঝানো থেকে উদ্ধার করে ফেলবে, ভালোবেসে তাদেরকে শুদ্ধ করে ফেলবে। সেই যে আবেগে লুতুপুতু কিশোরী স্বপ্ন, সেই স্বপ্ন এই বামাতিরা নিজেরা দেখছে এবং আমাদেরকে দেখাচ্ছে। প্রিয় দর্শক, আমাদেরকে এই যে সুন্দর চেহারা, ভদ্র নিষ্পাপ চেহারা, সেটা দেখে যাতে বিভ্রান্ত হতে না হয়, এর আগেই এই জন্যই আমি শিবিরের সাথীর ওই ছবিটা দেখালাম। আজকে গোটা বাংলাদেশে নারীরা বিপন্ন, মানে আমরা সকলেই বিপন্ন। এখানে আপনি বাসে উঠলে ছিনতাইয়ের মধ্যে পড়ছেন, রিক্সা ছিনতাইয়ের মধ্যে পড়ছেন, পায়ে হেঁটে গেলে ছিনতাইয়ের মধ্যে পড়ছেন, এবং এখন তো বাড়ি ঘরে গিয়ে একেবারে মিছিল মিটিং করে গুলশান থানার সামনে জমা হয়ে ওইখান থেকে গিয়ে মিছিল করে মানুষের বাসায় ঢুকে লুটপাট করে বেরিয়ে আসছে এবং পুলিশ গিয়ে পাহারা দিচ্ছে। এই যখন অবস্থা, এই অবস্থায় নারীরা আলাদাভাবে বিপন্ন এবং খুব ভয়ঙ্করভাবে বিপন্ন, এবং এইটা এখানেই শেষ হবে না। এটা এখানেই শেষ হবে না, কারণ হচ্ছে এই মাত্র শুরু হয়েছে। এই জিনিস আমরা এর আগে আফগানিস্তানে দেখেছি, এই জিনিস আমরা আগে ইরানে দেখেছি। আপনাদের মনে থাকার কথা ইরানের মাসা আমিনির কথা, একজন কিশোরী যখন তার
পরিবারের সাথে যাচ্ছিল, কোনো কারণে তার ওড়না একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল বলে তাকে ইরানে হত্যা করা হয়েছিল। এবং সে মাশা আমিনির প্রতিবাদে সেখানে অসংখ্য নারী পরবর্তীতে ইরানের ওই অটোক্র্যাট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলন করে প্রাণ আত্মাহুতি দিয়েছেন বা তাদের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে, তারা নিহত হয়েছেন। আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং একই সাথে বাংলাদেশের লোকজনকে আমি এইটা বলতে চাই যে আগামীতে আমাদের এই দিন আসছে, কারণ এই যে গোষ্ঠী এই মুহূর্তে ডক্টর ইউনূসের প্রত্যক্ষ মদদে আছে তাদের সাথে, এবং তাদেরকে একদিকে উস্কে দেওয়া হচ্ছে এবং নারী স্বাধীনতাকে বিপন্ন করার জন্য বামাতি চক্র গোষ্ঠী তারা অন্যভাবে একই রাজনীতি শুরু করেছে। আপনি দেখবেন যে এর আগে যে ঘটনাটা ঘটেছে মোহাম্মদপুরে, সেখানের মধ্যে দুজন নারী দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, এটা কিন্তু রমজান মাস না, তারা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হয়েছে। গালি দেওয়ার পরে তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং এটা নিয়ে হুলস্থুল হয়েছে। হুলস্থুল হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে অথর্ব যে লোকটা আছে, যেটা হচ্ছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের মধ্যে মনে হয় এত অথর্ব স্বরাষ্ট্র লোক তো আসা দূরের কথা, এত অথর্ব লোক কোনো প্রফেশনেই হতে ছিল না। সে বলছে যে প্রকাশ্যে সিগারেট খাওয়া তো ঠিক না, এই জন্য এটা নালে পুরুষ সকালের শিক্ষা। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে এটাকে নিয়ে কিছু সংখ্যক লোকজন প্রতিবাদ করতে গেল এবং প্রতিবাদ করতে গিয়ে রমজান মাসে সেই মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেলো। মানে গোটা বিষয়টাকে বিতর্কিত করে ফেলার জন্য আরেকটা দোকান ওরা খুললো, আরেকটা দৃষ্টিভঙ্গি ওরা নিয়ে আসলো, যাতে সাধারণ মানুষ মনে করে ছি 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 এই মেয়েগুলো তো আসলেই খারাপ, কারণ দেখো রোজা রমজানের মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা হচ্ছে সেই বামাতি চক্রেরই একটা এক্সটেনশন, এদেরই একটা এক্সটার্নাল ভার্সন। এই গোটা জিনিসটা করা হচ্ছে বাংলাদেশে নারী স্বাধীনতাকে বিপন্ন করে দেওয়ার জন্য। এটা শুরু হয়েছিল বেগম রোকেয়ার মুখে কালি দিয়ে, এটা শুরু হয়েছে তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেওয়া হবে না, যে বই আসলে এখনকার বইয়ে কিছুই নাই, মানে তসলিমা নাসরিন এমন কোনো আহামরি লেখিকা এখন না। যাই হোক, সেই জায়গা থেকে এখন ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে আসা হচ্ছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী বুক বাইন্ডার বেরিয়ে এসে এই ক্যাম্পাসের একটা মেয়েকে বলছে ওড়না নিচে নামায়া পড়ো, এবং সেটা বলার পরে সে পরবর্তীতে বলছে আমি তো শুধু এইটা বলেছি, আমি তো বলি নাই তোর দুধগুলা বড় বড়। দুর্ভাগ্যজনক হচ্ছে যেসব লোকজন তথাকথিত প্রগতিশীল, এগুলো সবগুলো আমি জানি না, এগুলো হয়তো টাকা খায়া বলছে না কি বলছে, তারা এটাকে সমর্থন করছে। না না, এই নিষ্পাপ ছোট ছেলেটিকে আমরা এইভাবে দেখব না। আমি দেখলাম কিছু কিছু নারী নেত্রীরা বলছেন ও আমার বিক্রমপুরী ভাই, আমি তো আগে আপনার সাথে ওইখানে ছিলাম, তখন তো আমার গায়ে ওড়না ছিল না, আপনি তো আমার দুধের দিকে তাকান নাই। আরে ভাই, তখন তাকায় নাই, তখন শেখ হাসিনার সরকারে ছিল, তখন তাকায় নাই কারণ অর্ধেক জঙ্গি জেলে ছিল, এইগুলাকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছিল। আজকে বোতলের সেই মুখ খুলে দেওয়া হয়েছে, বোতলের সেই মুখ খুলে দিয়ে সকল জঙ্গিকে মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন বোধহয় চট্টগ্রামে জামাতে ইসলামের দুইজন নেতা মারা গিয়েছে, এবং মারা যাওয়ার আগে তারা যে বন্দুক দিয়ে গুলি করেছে সেই বন্দুকগুলো থানা লুটের বন্দুক। মানে জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়েছে, শুধু তাই না, তাদেরকে থানার যে লুটের অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো তাদের হাতে আছে এবং সেগুলো উদ্ধার করার কোনো চেষ্টা ইচ্ছা কারো আছে বলে যায় না। বাংলাদেশে একটা সেনাবাহিনী নাকি ডেপ্লয় করা আছে, তাদেরকে নাকি ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, আমি জানি না। এর চেয়ে আমার যারা ধারণা গ্রুপ 4-এর সিকিউরিটি গার্ডদেরকেও যদি দায়িত্ব দেওয়া হতো, আনসার ভিডিপিকে দিলে তো আরও ভালো রেজাল্ট পাওয়া যেত। তারা হয়তো অন্ততপক্ষে যে টেলিভিশনে লাইভ করে মানুষের বাড়িতে গিয়ে ডাকাতি, এইটা বন্ধ করার জন্য অন্ততপক্ষে একটা ঢু মারত। এই যখন অবস্থা, আমি সকলকে অনুরোধ করব দয়া করে এই মুহূর্তে নারী স্বাধীনতার পক্ষে থাকুন, নারীদের পক্ষে কথা বলুন। যদি সেটা না বলেন, আপনারা হয়তো ভাবছেন যে খারাপ মেয়েদেরকে এখন গালি দেওয়া হচ্ছে, যারা সিগারেট খায় তাদেরকে গালি দেওয়া হচ্ছে, যাদের ওড়না একটু গলায় 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ছিল তাদেরকে গালি দেওয়া হচ্ছে। বিশ্বাস করুন, এই পরিস্থিতি যদি চলতে থাকে 5 মাস পরে বা আগামী 6 মাস পরে ওড়না আপনি 6 ইঞ্চি উপরে বা নিচে পড়েন সেটা ব্যাপার হবে না, আপনাকে রাস্তায় বেরোতে দিবে না। আপনাকে আমরা প্রচুর ফেসবুকে এখন দেখি নারীদের উপরে কটূক্তি করা, নারীদের কমেন্ট পাস করা, এই ওড়না নিচে পড়, এইটা কর, এটা কর, ওপেন হয়ে গিয়েছে। কারণ এই সরকার সকল জঙ্গিদেরকে এই সব কাজে উৎসাহিত করছে। এই সরকার তাদের একটা বিভিন্ন ধরনের লুটেরা বাহিনী বানিয়েছে। এক গ্রুপ বাসাতে ডাকাতি করে, এক গ্রুপ রাস্তাঘাটে ডাকাতি করে, আর এক গ্রুপের নাম দিয়েছে তৌহিদি জনতা। মাত্র কয়েকটা লোক আপনারা দেখবেন, এইগুলার চেহারা দেখবেন, এরাই প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করে, এরাই গিয়ে বই মেলার মধ্যে আক্রমণ করে, এরাই দেখবেন থানা ঘেরাও করে, এরাই দেখবেন থানার ভিতরে গিয়া যে করে। খুব বেশি না, কিন্তু এই 10 থেকে 15টা লোকের নেতৃত্বে একটা চাঙ্ক অফ পিপল এরা ডেপ্লয় করে রেখেছে ডক্টর ইউনূস। করুক তাদের রাজনীতি, তারা করুক, কিন্তু আপনার বাসায় যদি মা বোন থাকে, স্ত্রী থাকে, আপনি যদি একজন কন্যা সন্তানের পিতা হন, এই সময়ে এসে
রাজনীতির বাইরে গিয়ে নারী অধিকার নিয়ে, নারীদের রাস্তাঘাটে নিরাপদে চলাফেরার অধিকার নিয়ে সোচ্চার হন। যদি সোচ্চার না হন, এই বিপদ অমুকের আপা আর তমুকের বোনের উপরে থাকবে না, আপনার মেয়ের কাছে আসবে, আপনার স্ত্রীর কাছে আসবে, আপনার মায়ের কাছে আসবে, বোনের কাছে আসবে। আজকের তারিখ দিয়ে এই ভিডিওটা আপনি লিখে রাখতে পারেন। এই মুহূর্তে যদি এদেরকে প্রতিরোধ করা না হয়, আমাদের বিপদ আছে। কারণ এই বিপদ শুধুমাত্র উগ্র জঙ্গিবাদীরা করছে তা নয়, এই বিপদ শুধুমাত্র ডক্টর ইউনূসের পোষ্য বাহিনী করছে তা নয়, এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ। এটার মধ্যে তথাকথিত বামাতিরা ঢুকেছে, এটার মধ্যে তথাকথিত নারীবাদীরা ঢুকেছে, এবং সকলে মিলে বাংলাদেশের নারী অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তার বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিরোধ জারি রাখতে হবে। প্রিয় দর্শক, আগামীতে কথা হবে অন্য বিষয়ে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশ এই মুহূর্তে খুব বিপজ্জনক একটা সময় পার করছে। চোখ কান খোলা রাখুন, মুখ খোলা রাখুন, জোরে কথা বলুন। ইতিহাস একদিন আমাদেরকে বিচার করবে যে আমরা এই দেশের ক্রান্তি লগ্নে কোন পক্ষে দাঁড়িয়েছিলাম। আমি প্রগতির পক্ষে দাঁড়িয়ে আছি, আপনি কোন পক্ষে দাঁড়িয়ে আছেন সেই প্রশ্ন রেখে গেলাম। ভালো থাকুন।